Just be here, present, being thankful, taking a deep breath in and letting it go. Just be aware of this moment, creating a space. We are trying to gather our thoughts, our hearts being open to help people who might need us. So we will serve to the best of our abilities. এটা খুবই সত্যি কথা যে আমরা আজকাল একটু স্বাস্থ্যকর হয়ে উঠে গেছি। আগে কি আমি তোমার সঙ্গে সবার আলাপ করিয়ে দিই না? ডক্টর অমিত রঞ্জন বিশ্বাস, আপনারা সবাই উপস্থিত যারা আছেন এবং যারা এখানে উপস্থিত না থেকেও উপস্থিত আছেন তারা সবাই ওকে চেনেন। মানুষের পাশে দাঁড়াবার অনেক রকম ভূমিকা আমরা নিই। আমার মনে হয় অমিত সেরকম একটা খুব জরুরি ভূমিকা পালন করেন। আমাদের যাপিত জীবনের, রোজকার জীবনের ছোট্ট ছোট্ট অসুবিধেগুলোর হাত ধরে এই সময়টা তার হয়। তিনি বিদেশে থাকেন, কিন্তু উড়ে উড়ে দৌড়ে দৌড়ে এসে তার স্বজনদের হাতের মুঠোটি শক্ত করে ধরেন। এবং BanglaLife.com যারা নিজেদের নির্ভেজাল বাংলামির জন্য খুব অহংকার বোধ করেন, তারা আজকে এই ক্যালকাটা 64-এর ভেন্যুতে আমাদের সেরকম জরুরি কিছু কথা অমিত রঞ্জনের কাছ থেকে শুনবার সুযোগ করে দিয়েছেন। আমাদের সবার জীবন তো সরল রেখায় চলে না, এটা খুব ঠিকই যে সেরকম চললে ভালো হতো, কিন্তু আমরা জানি না কেমন কেমন ভাবে একটু রেখাগুলো কখনো এদিক ওদিক হয়ে যায়। তা আজকে আমরা যা ভেবেছি যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি এখন খুব বাংলা মানে ভারী পরিভাষায় বললে বলা হয় একটা জ্বলন্ত বিষয়, মানে বার্নিং টপিক, কিন্তু সেটা দুঃখের অসুবিধে হলেও সেটা অনতিক্রম্য নয়। আমরা আজকে অটিজম নিয়ে একটু আলোচনা নিশ্চয়ই। প্রথম প্রশ্ন, মানে তার আগে আমি একটা কথা বলি। আমাকে এখানে আনবার জন্যে বা উর্মিদিকে এখানে আনবার জন্য আমি বাংলাকে আবার ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমার আর উর্মিদির এই আলোচনা চক্রের সম্পর্কটা অন্য দিনে, অনেক দিনের, এবং আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে এবং আমাদের লাইভ অডিয়েন্সের কাছে, যেটা সাধারণভাবে হয় না। আমরা যখন টেলিভিশনে বিভিন্নভাবে কাজ করেছি, আমরা লাইভ ফোন নিয়েছি, আমরা সবার কাছে খুবই কৃতজ্ঞ আসার জন্যে। এবং আমরা চাই যেটা একটা লেকচার না হয়ে আমরা কিছু ভাবনা আদান প্রদান করব, ডিসকাশন করব। এখানে কিছু প্রফেশনালস রয়েছেন, কিছু মা বাবা রয়েছেন এবং একজন ইয়াং পার্সন রয়েছেন, যারা আমরা জানতে চেষ্টা করব। আমরা অটিজম নিয়ে যদি আলোচনা করি, আমরা তাদের পরিপ্রেক্ষিতটাও চাইবো, শুধু আমার প্রফেশনাল একটা মতবাদ নয়। সো এই জায়গা থেকে আমরা শুরু করতে পারি। এবং হ্যাঁ, এবার আমি প্রশ্নটায় বাধা দিয়েছিলাম, বলুন। মানে আমি একটু সাধারণভাবে জানবার জন্য বলছি, আমাদের তো সবটাই ভীষণ উল্টোপাল্টা ধারণা থাকে, কারণ আমরা সহজভাবে আমাদের সমস্যা নিয়ে কথা বলতে শিখি না। আমরা সবসময় আমাদের সমস্যাগুলোকে লুকোই, হয়তো এমন কারোর দ্বারস্থ হই যে আমার চেয়ে কম জানি, এবং তার ফলে আমাদের পুরো ব্যাপারটাই একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত লাইন আপের মধ্যে দিয়ে ঘোরাফেরা করে। তো সেজন্য পরিষ্কার বাংলায় তুমি বা বুঝিয়ে দাও কি, কেমন আমরা বিষয়টিকে আলাদা ভাববো, উতলা হব বা হব না। হ্যাঁ, আমাকে একটা ব্যাপারে মাপ চেয়ে নিতে হবে, যেহেতু এটা খুবই প্রফেশনাল টপিক, আর আমি যেহেতু বিদেশে থাকায় আমি পরিভাষায় ইংরেজিতে অনেকগুলো কথা বলবো, কিন্তু আমি চেষ্টা করব যতটা সহজবোধ্যতা দিয়ে করানো যায়। হ্যাঁ, অটিজম একটা খুব কনফিউজিং ব্যাপার এই কারণেই যে আমরা ক্লিয়ারভাবে জানি না, কিন্তু না জানাটা কোনো দোষ নয়। আমরা সবাই একটা জায়গায় কিছু না কিছু অজ্ঞানতা আছে। এবার খালি অটিজমটাকে আমি বিচ্ছিন্নভাবে না দেখে আমাদের একটু পেছিয়ে এসে একটু বড় করে ভাবি, আমরা একটু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলি। মানে একটি বাচ্চা যখন জন্মায়, সে আস্তে আস্তে বেড়ে ওঠে, তার বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল প্যারামিটার্স আমরা থাকে। যেমন একটি বাচ্চা কথা বলতে শেখে, ধরুন
1 বছরের মধ্যে সে মামা দাদা বলে, তারপরে আস্তে আস্তে 1 বছর মধ্যে সে ফার্স্ট ওয়ান সেন্টেন্স বলে আই ওয়ান্ট দিস, তারপরে যখন হয় মোর কমপ্লেক্স সেন্টেন্স ডেভেলপ করে। যেমন একটা প্রথমে ক্রল করে, তারপরে উঠে দাঁড়ায়, তারপরে হাঁটতে শেখে, তারপরে সিঁড়িতে ওঠে। তার মানে এই ডেভেলপমেন্ট ব্যাপারটা সমস্ত বাচ্চাদের কিন্তু ইউনিক ডেভেলপমেন্ট। যদিও আমাদের একটা বয়সের মধ্যে, যেমন আমি কথা বলা, আমি ভাবি যে 5 থেকে 6 বছরের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো শুরু করতে পারবে, কিন্তু অনেকে সেটা হয় না। সুতরাং প্রত্যেকের ডেভেলপমেন্টাল মাইলস্টোন কিন্তু ডিফারেন্ট। এবার এই ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে কারোর মোটর ডেভেলপমেন্ট, হাঁটা চলা, সেন্সারি ডেভেলপমেন্ট, ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্ট, টয়লেটিং, অর্গানাইজিং, স্পিচ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট। সুতরাং বিভিন্ন প্যারামিটার আছে। সুতরাং আমরা কেন বাচ্চাকেই ডেভেলপমেন্টাল প্রবলেম নিয়ে আসে, আমাদের কিন্তু খালি আমি অটিজম দেখছি নয়, পুরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হয়, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট। মানে সে কেমন হাঁটতে শিখলো, তার দুলি কিরকম, হ্যাঁ, সে নিজে নিজে পটি করতে পারে কিনা, অ্যাবসলিউটলি চায় কিনা, অ্যাবসলিউটলি ছোট্ট তুচ্ছ কিন্তু জরুরি ব্যাপারগুলো আমরা পুরোটাই জানতে হবে। কারণ না হলে ভুলটা আমরা কোথায় করব, যে অটিজম আমি একটু পরেই আসছি, ওয়ান অফ দ্য মেজর প্যারামিটার দ্যাট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বা কথা বলার ডিলে হয়। এবার এই ডিলেটা কিন্তু খালি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টে হতে পারে, আবার অটিজমের সঙ্গেও সংস্পৃক্ত থাকতে পারে। এবার কেউ কথা বলছে না 4 বছর বয়সে মানেই সে অটিস্টিক, কিন্তু তা নয়। আমরা যদি অন্য প্যারামিটারগুলো না দেখি তাহলে চট করে হ্যাঁ তো কথা বলছে না অটিস্টিক, এটাই কিন্তু ভুল অ্যাসেসমেন্ট। সুতরাং যে কোনো বাচ্চাকে অ্যাপ্রোচ করতে গেলে কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আর এটাও মনে রাখা দরকার ভীষণভাবে যে অটিজম কিন্তু কোনো মেন্টাল হেলথ প্রবলেম নয়, এটা মানসিক অসুখ নয়। অটিজম মানে হচ্ছে, অর মোর ইম্পর্টেন্টলি আমি ভাষাটা একটু ব্যবহার করতে চাই, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD, খালি অটিজম নয়। অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মানে হচ্ছে আমরা কিছু স্পেসিফিক জিনিসের কথা ভাববো, কিন্তু অটিজম ডায়াগনোসিস করতে গেলে, আমি প্রফেশনালদের স্পেশালি বলছি, মা বাবাদের সঙ্গেও, পুরো ডেভেলপমেন্টটা কেমন ঘটছে সেই দিকে নজর দিয়ে খুব কেয়ারফুলি একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে ডায়াগনোসিস করতে হয়। খালি ঝাঁপিয়ে পড়ে একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া মানে হচ্ছে কিন্তু আমি একটা বাচ্চাকে সারা জীবনের জন্য একটা স্টিগমা করে দিলাম। It's quite important that what we are doing, we do it very carefully, with care and compassion. মানে ভালোবেসে আদর করে যত্ন হ্যাঁ। করে, সমস্যাটা আমার নিজের হলে এবং সময় দিয়ে, সময় দিয়ে হুট করে ঝাঁপিয়ে পড়া নয়, দিয়ে কাউকে একটা লেবেল করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু এটা মানসিক ইলনেস নয়, এরকম নয় যে ডেভেলপমেন্ট আজকে যা হচ্ছে না কালকে তাই হবে না, এ কোনো পাথরে লেখা নেই। যে ছেলেটা 4 বছর বয়সে কথা বলছিল না, সে 7-8 বছর বয়সে আর কথা বলবে না, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং ডেভেলপমেন্ট চেঞ্জেস। আইনস্টাইন প্রথম কথা বলেছিলেন 5 বছর বয়সে, তিনি আইনস্টাইন। তার মানে ডেভেলপমেন্টে কিন্তু চেঞ্জ করে। আজকে যে হাঁটতে পারছে না, আমার হাঁটার একটা পার্টিকুলার সময় আছে, সেই সময় অনেক দেরি হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ডিলে ইন ডেভেলপমেন্ট। সুতরাং আজকে যে সামাজিক শৈলী সে বুঝতে পারছে না, তার মানে এই নয় যে আজকে 14 বছর বয়স গিয়ে সে কিছুই শিখবে না। তার জন্য তাকে হেল্প করতে হবে, সোশ্যাল স্কিলস তৈরি করতে হবে। এইবার আমি এইটা বলার পরে আমি পার্টিকুলারলি অটিজমের কোর ক্রাইটেরিয়া যেগুলো, সেগুলো একটু বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। অটিজমের মেইনলি হচ্ছে 3টে সিমটম আমরা, বা ডেভেলপমেন্টাল ট্রেটস আমরা বলি। আমি সিমটমটা ঠিক অসুখ ভাবা যায়, সেটা ট্রেট বলি। অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের প্রথম হচ্ছে সামাজিক শৈলীর সমস্যা। আমি একটু পরিভাষায় বলি, কারণ হচ্ছে ইটস কোয়াইট ইম্পর্ট্যান্ট টু ক্ল্যারিফাই। ইট ইজ দ্য ডিফিকাল্টিজ ইন সোশ্যাল ইন্টারাকশন। মানে মেলামেশার যেটা সামাজিক শৈলী বলতে আমরা বুঝবো যে মেলামেশা, মানে কেউ ঘরে ঢুকলো আমি হয়তো তাকে তাকালুই না তার দিকে, কিংবা কেউ নমস্কার করলো আমি প্রতি নমস্কার করলাম না,
হাসলো, আমি হাসিটা ফিরিয়ে দিলাম না। আমি ওই এক্সপ্লোরেশনটা আমি একটু পরে যাচ্ছি, একদম ঠিক বলেছেন। আমি খুব ছোটবেলা থেকে ভাবার চেষ্টা করবো যে কি কি জিনিস দেখলে আমি ভাবতে পারি এটা অটিজম বা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। হ্যাঁ, কারণ একজন তো নমস্কার তো অনেক পরে শেখে। আমার খুব ছোট্ট একটা বেবিকে আমি বা 3 বছরের বাচ্চাকে আমি কি করে জানবো? না, আবার যেন দেশকালে হয়, আমাদের যেমন নমস্তেটা নেই, কিন্তু বাঙালিতে আমরা একটা হাসি ভালো এটা হ্যাঁ। বলি, তেমনি আবার আমরা ছাড়া প্রত্যেকের মধ্যে ছোট্ট বাচ্চা, একদম গুটু বাচ্চা, সেও না নমস্তে বলে। হ্যাঁ, মানে না, সেটা একটা সামাজিক একটা আমার ব্যাপার আমি থাকে। ওই জন্য হ্যাঁ আমার মনে হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ, যে সেটা আসছি। সুতরাং 1 নম্বর হচ্ছে যে দ্য কোয়ালিটি অফ সোশ্যাল ইন্টারাকশন। এবার এটা কিন্তু সাটল, আবার অনেকে সোশ্যালি ইন্টারাক্ট করতে পারে, কিন্তু কোয়ালিটি অফ সোশ্যাল ইন্টারাকশন মিনস হচ্ছে আমরা কি টু অ্যান্ড ফ্রো, একটা কথা মানে হচ্ছে আমরা টু অ্যান্ড ফ্রো কথা বলি। হ্যাঁ, অনেক অটিস্টিক বাচ্চা পরিষ্কার কথা বলতে পারে, কিন্তু দে হ্যাভ টু ডু থিংস ইন দেয়ার ওয়ে, দ্য ওয়ে দে ওয়ান্ট, মাই ওয়ে অর হাইওয়ে। শুধু দ্য কোয়ালিটি অফ ইন্টারাকশন ইজ নট রিসিপ্রোকাল, মানে দুজনের দিকে নয়। ঠিক আছে, আমি একটা করে যাই, আমি সমাজটা পরে আসবো প্রত্যেকটা সিমটম। সুতরাং 1 নম্বর হচ্ছে সামাজিক শৈলীর প্রকরণের প্রবলেম, সামাজিক সমস্যা এবং সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, বোঝা এবং কমিউনিকেট করা, তার প্রবলেম 1 নম্বর। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, কথা বলা। এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ব্যাপার আছে, এটা খালি কথা বলার নয়, অনেকে কথা কম এমনিই বলে। সুতরাং কথা বলা, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, কথা বোঝা, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, আমি এগুলো পরে আসছি। সো সামাজিক, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থার্ড প্লেসটা হচ্ছে চিলড্রেন যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, তারা দেখা যায় বিভিন্ন রকম জিনিস অবসেসিভলি করে, রিচুয়ালিস্টিক্যালি করে, অ্যান্ড এটা ভ্যারি করে। কেউ হয়তো, আমি একটু পরেই আসছি, কেউ খুব রাগ করছে, কেউ একই জিনিস বারবার কথা বলছে, বিভিন্ন রকম, বাট অবসেসিভ রিচুয়ালিস্টিক স্টেরিওটাইপ বিহেভিয়ার। এটা মোটর বিহেভিয়ার হতে পারে, সেন্সারি বিহেভিয়ার হতে পারে, আমি আসছি। সুতরাং সোশ্যাল প্রবলেমস, ডিফিকাল্টিজ, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রবলেমস, reciprocal repertoire of stereotype difficulties, obsessions and that. এবার যে আমি একটা করে আসি, আমার মনে হয় যারা পরবর্তীকালে দেখবেন বা ইয়ে করবেন, একটু লিখে দিলে সুবিধা হয় 3টে জিনিসগুলো। হ্যাঁ, আমি একটা করে বলতে লিখি। সেটা হচ্ছে যে প্রথম আমরা যে সামাজিক শৈলীর কথা বললাম, সেটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই। আমি সমস্ত জিনিসগুলোর মধ্যে যেতে পারবো না, কারণ এটা তো বড় অ্যাসেসমেন্ট। কিন্তু মা বাবা কি করে জানবেন, যা সতর্ক হবেন বা ভাববেন যে আমার একটা ডাক্তারের কাছে বা একটা, এবার কার কাছে যাব, এটা একটা প্রবলেম। সবসময় কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না। যারা অটিজম ডায়াগনোসিস করেন তারা কম বয়সে ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান, অধিকাংশ পেডিট্রিশিয়ানের কিছু না কিছু নলেজ আছে, কিন্তু যারা ডেভেলপমেন্ট নিয়ে জানেন সেই পেডিট্রিশিয়ানদের কাছে যাবেন। কিছু সাইকোলজিস্ট, তারা স্পেশালিস্টলি ট্রেন্ড, তাদের কাছে কে ডায়াগনোসিস করা যায়, তারা হাইলি ট্রেন্ড স্পেশালিস্ট ডেভেলপমেন্টাল নিউরোসাইকোলজিস্ট। হয়তো এখানে কম তারা আছেন, কারণ আমাদের জেনারেল শিক্ষাটা হয় খুব স্পেশালিস্ট অতটা হয় না। অথবা নিউরোসাইকিয়াট্রিস্ট অর সাইকিয়াট্রিস্ট যারা চিলড্রেনদের ডেভেলপমেন্ট নিয়ে জানেন। স্পেশাল এডুকেটররা কিন্তু অটিজম স্পেকট্রাম ডায়াগনোসিস করেন না। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তারা ট্রেড বুঝতে পারেন, ডায়াগনোসিস করেন না, কারণ ডায়াগনোসিসটা যদিও মাল্টি ডিসিপ্লিনারি ডায়াগনোসিস, একজনের নয়, কিন্তু সামবডি হ্যাজ টু টেক দ্য লিড। ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান, নিউরোসাইকিয়াট্রিস্ট, নিউরোসাইকোলজিস্ট, এরা কিন্তু টেক দ্য লিড। তারপরে বিভিন্নগুলো অ্যাসেসমেন্ট একসঙ্গে জড়ো করে একটা ডায়াগনোসিস করতে হয়। ঠিক আছে, বাট আমি প্রথমে 3টে ইয়েতে বলি। প্রথম যেটা বললাম, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের প্রথম হচ্ছে সোশ্যাল ইস্যুস। এবার ছোটবেলায় দেখা গেল বাড়িতে 6 সপ্তাহের মধ্যে আমরা সোশ্যাল স্মাইল ডেভেলপ করি। যেমন আমি হাসছি, আমার ছোট্ট বাচ্চাটা আমার দিকে হাসছে, দেখা গেল সেটা নাও হতে পারে। এবার আর একটাও জিনিস দরকার, যে সবার যে সমস্ত সিমটম হবে তা নয়, এইখানেই কনফিউশন। সবাই বলে ও তো ভালো তাকায়, তাদের অটিজম নেই, না,
আই কন্ট্যাক্ট ইজ ওয়ান অফ দ্য সিমটমস অফ অটিজম, বাট নট অল অফ ইট। কারোর থাকতে পারে, কারোর থাকে না, কেউ চোখ অ্যাভয়েড করে, কেউ এরকম করে তাকিয়ে থাকে, ঠিক আছে? কিন্তু কারণ বেবিকে যখন দুধ খাওয়াই আমার দিকে তাকানোটা স্বাভাবিক ডেভেলপমেন্ট, আমার দিকে যখন তাকাচ্ছে না তখন আমার কনসার্ন হওয়া উচিত কি হচ্ছে। যেমন ছোটবেলায় আমি কটে রেখে দিচ্ছি, দেখা গেল মোস্ট বাচ্চা এরকম করে কি হচ্ছে, একটা শব্দ হলো, একটা হলো, তাকায়। তারা যখন ইন্টারেস্টেড নয় এনভায়রনমেন্টে, আমরা বুঝতে পারি কিছু গন্ডগোল হয়েছে। তারপরে যখন দেখা গেল আরেকটু বাচ্চা বড় হলো, বাচ্চাকে রেখে কোলে অনেকেই খেলা করে, দেখবে হ্যালো মা, বাবু সোনা কি করছে, ও কি করে, মুখে হয়তো ল্যাঙ্গুয়েজ নেই, করে আমি একটু নাকে করছি, ও একটু নাকে পয়েন্ট করছে। এই রেসিপ্রোকাল প্লে কিন্তু তখনই শুরু হয়ে যায়। হ্যাঁ, ওইখানে কিন্তু নর্মাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপরে দেখা গেল আরেকটু বড় হলো বাচ্চা, আমি যখন ধরুন 9 মাস, তখন একটা জায়গায় বসে পয়েন্ট করে। এটাকে ভেরি ইম্পর্টেন্ট সাইন কল্ড ইম্পারেটিভ অ্যান্ড ডেক্লারেটিভ জেস্টার্স। মানে কি, টু শেয়ার ইন্টারেস্ট, ওখানে একটা কিছু দেখেছে, এই শেয়ারিং কিন্তু অটিজম, যারা অটিজম আছে তাদের কিন্তু করে না বা করে। সুতরাং ছোটবেলা থেকেই অনেক ছোট ছোট সাইন এবং সিমটম আমাদের নজর রাখতে হয়, যেটা সোশ্যাল শৈলীর অভাব। আমার মেয়েটাকে সারাদিন আমি রেখে দিলাম, বাচ্চা তো তাকালোই না, কাউরে দিয়ে কোনো কথাই বলো না, ইটস প্যাসিভ, সেটার মানেই ওর অটিজম আছে কিন্তু নয়। কিন্তু ওয়ান অফ দ্য সাইন্স আমি কনসার্ন, ওয়াই ইন্টারেস্টে এনভায়রনমেন্টে ইন্টারেস্টেড নয়, কেন ভাবতে শুরু করলাম। হ্যাঁ, তারপরে দেখলাম আমি এত করে কথা বলছি, ও আমার দিকে তাকাচ্ছেই না। আমায় ভাবতে হবে এটা কি হিয়ারিং এর প্রবলেম নাকি ডেভেলপমেন্টাল প্রবলেম, হিয়ারিংটা চেক করতে হবে। সুতরাং প্রথম থেকেই কিন্তু ডেভেলপমেন্টালি, আমি যেটা মা বাবাদের বলবো ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনারা আমাদের বিদেশে যেটা করে, যারা এখন প্রেগনেন্ট হয় তখন থেকেই মা বাবাদের ডেভেলপমেন্ট নিয়ে পড়াশুনো করতে হয়, প্যারেন্টিং নিয়ে পড়াশুনো করতে হয়, এবং নর্মাল ডেভেলপমেন্ট কি, কোন বয়সে কি কি হয়, কোন বয়সে হাঁটে, কোন বয়সে কথা বলে, কোন বয়সে সামাজিক শৈলীগুলো দেখা যায়, করতে হবে। এবার এই ছোট বাচ্চাটা যখন আরেকটু বড় হলো, নার্সারিতে গেল কি প্লে স্কুলে গেল, আমরা দেখতে পাই চিলড্রেন যারা সো কল্ড নর্মাল, নোবডি ইজ নর্মাল, আমি শব্দটা ইউজ করতে চাই না, যারা নিউরোটিপিক্যাল চিলড্রেন যারা অটিজম নেই, তারা সবার সঙ্গে মিলেমিশে খেলা করে, এ ওকে ইয়ে করছে, শেয়ার করছে, বসে আছে টার্ন টেক করছে, আমি আঁকে দিচ্ছে নিচ্ছে। যারা অটিজম যাদের বাচ্চাদের আছে তারা এক প্যারালালি বসে খেলে, জয়েন করতে পারে না। এটা কিন্তু প্রথমে দেখতে হয় যে আমার ছেলেটি জয়েন, এবার অ্যাডাল্ট যখন নিয়ে আসে তখনও নিজের মতো আছে, নিজের জগতে আছে, শেয়ার করতে পারছে না। এটা কিন্তু সামাজিক শৈলীর অভাব তখন থেকে বোঝা যায়, ঠিক আছে? তারপরে যখন আরেকটু বড় হলো, তখন দেখা যাচ্ছে যখন বন্ধু বান্ধব হচ্ছে বা প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুলের দিকে যাচ্ছে, তখন দেখা গেল আইদার ও সেই ছোটবেলার মতো একা একা থাকছে, বন্ধু হচ্ছে না, বা বন্ধু হলেও আমরা যোগ করে দিচ্ছি ওই রেসিপ্রোকাল টু অ্যান্ড ফ্রো রিলেশনশিপটা নেই। আমার নিজের মতো থাকছি, বাড়িতে কেউ এলো তাকে আমি কথাই তার বললাম না, আমি অন্য নিজের ঘরে চলে গেলাম, আপনি বললেন নমস্কার, ইনডিফারেন্ট, নাম্বার 1। তারপরে দেখা গেল মা বাবা অনেকক্ষণ পরে এলো, গ্রিট করবো, কি কেমন আছো না বলে, আই ইন মাই ওন ওয়ার্ল্ড, দে ক্যানট ফাইন্ড ইট ডিফিকাল্ট টু শেয়ার হ্যাপিনেস। ওর কেউ যদি পড়ে গেল, হ করে হাসতে শুরু করলো, মানে দ্যার আর অড মোমেন্টস, আপনাকে নজর করতে। কিন্তু মেন থিং যেটা দেখা যায় আর যখন বড় হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে আমি অন্য কি ভাবছে বা অন্যের ইমোশনটা কি বোঝার ক্ষমতা থাকে কম, মানে হচ্ছে ওর থাকে না, মানে পুটিং মাইসেলফ ইন আদার পিপলস শুজ ইজ ডিফিকাল্ট। আমি, আমার মা আজকে চুপ করে বসে আছে, আমি যদি হয়তো মা আপসেট বা স্যাড, আমি ঠিক রিডই করতে পারলাম না, আমি বুঝতে পারলাম না মা, আমি জিজ্ঞেসও করলাম না, ইনডিফারেন্ট চলে গেলাম। আনলেস মা খুব কাঁদছে তখন হয়তো গিয়ে করলো। সুতরাং এটা সাটল। ও আমি বলতে পারি হ্যাঁ ও তো আমাকে ইয়ে করে, আসে জড়িয়ে ধরে যখন আমি কাঁদি, তা নয়। কোয়েশ্চেনটা করতে হবে, ক্যান হি পিক আপ সাটল সোশ্যাল কিউজ নট বিন টোল্ড? যখন ওভার্ট নয়, ইমোশনগুলো কি রিড করতে পারে? বা আপনি কি ভাবছেন, ধরুন আমি একটা ক্লাসরুমে বসে আছি, আমার টিচার এরকম করে একটু চোখ ইয়ে করে বললো না এটা তুমি করবে না,
ও কি এই ফেসটা রিড করতে পারে? ও তখন যা করছে করেই গেল, কারণ ওই সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, ওই ভিজুয়াল কিউটা ও কিন্তু প্রসেস করতে পারলো না। সুতরাং সোশ্যাল অ্যাওয়ারনেসটা নেই। এবার কাউকে হট করে আমি এমন একটা কিছু বলে দিলাম যেটা আমি বুঝতেই পারলাম না যেটা ওকে হার্ট করতে পারে। সো আই অ্যাম নট অ্যাওয়্যার অফ আদার পিপল ফিলিং। এইখানটা হচ্ছে সবাই বলে ও তো স্বার্থপর, ও তো সেলফিশ, কারণ আমি জন্মদিনে আমায় কার্ডও কোনোদিন দিল না। ও কিন্তু বুঝতেই পারে না যে জন্মদিনটায় আমি কার্ড দিলে আমার অন্যের ভালো লাগবে। সুতরাং অন্যের ইমোশনটাকে রিড করার প্রবলেম কিন্তু একটা মেজর প্রবলেম ইন অটিজম। তার মানে হচ্ছে কি, আমার মা বাবা ভুল বুঝতে পারে, আমার বন্ধুরা ভুল বুঝতে পারে, আমার খেলাটা কিন্তু সবাই আমার মতোই খেলতে হবে, ডমিনেটিং দেখ, আমার রুল আমার মতো। আর বাচ্চারা কি করে, একবার তোমার মতো একবার আমার মতো। ঠিক আছে, এখানে আর একটা ব্যাপার হয় যে এই করতে করতে যখন বন্ধুরা ছেড়ে যায় বা হয়ে যায়, তখন আমার সেলফ এস্টিম লো হতে থাকে, তো আমি একা হতে থাকি, আমার খেলার বন্ধু পাচ্ছি, তার মানে আমার সামথিং রং। অনেক ইন্টেলিজেন্ট লোকজন আমি দেখেছি যাদের অটিজম আছে, তারা কিন্তু ভাবতে শুরু করে আই এম স্টুপিড। এইটা প্রিভেনশনের জন্যেই অটিজমের ডায়াগনোসিস দরকার, ওদের বোঝা দরকার যে আমার প্রবলেমটা কি। সো প্রথম এটা হচ্ছে সোশ্যাল প্রবলেম। এই অনেকগুলো বললাম, সেগুলো কিন্তু আমি ছোট ছোট করে বলছি, কিন্তু এই প্রবলেমগুলো বিশাল এবং প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক। আমি বলছি না এটাই থাকতে হবে, তার জন্য কি যে অ্যাসেস করবেন তাকে সময় দিয়ে বুঝতে হবে সত্যি সত্যি সোশ্যাল কোয়ালিটি অফ রেসিপ্রোকাল রিলেশনশিপের প্রবলেম আছে কিনা। সেকেন্ড হচ্ছে আমি বলছিলাম স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কথা বলা, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এবার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনেকেই বলে হ্যাঁ আমার ছেলে তো দারুণ কথা বলে, টট্টর টট্টর করে কথা বলে, তার কোনো প্রবলেম নেই, ডেভেলপমেন্ট ভালো আছে। কিন্তু দেখা গেল সে একটা প্রফেসরের মতো কথা বলছে, একটা সিউডো ম্যাচিওর কথা বলছে, ওভার দ্য টপ কথা বলছে। তার মানে ভেবে দেখুন অটিজমের স্পেকট্রামটা কেন। একদিকে একজন কথাই বলতে পারে না, তারও অটিজম আছে, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার। আবার একজন ভালো কথা বলতে পারে কিন্তু সেই কথাগুলো অড, মনে হচ্ছে একতরফা বলছে, টু অ্যান্ড ফ্রো ডান্স অফ কমিউনিকেশন নেই। এই কমিউনিকেশনটা দুপক্ষে, যদিও আমি এক পক্ষে অনেকক্ষণ কথা বলে যাচ্ছি। যাই হোক, আমি জাস্ট এটা প্রফেশনাল খানিকটা বলে তারপর আমি কোয়েশ্চেনগুলো নেব, তার কারণ হচ্ছে একটু ক্ল্যারিটির দরকার এখানে। সুতরাং এটা অনেক কথা, অনেক কিছু হতে পারে। একজনের কথা নেই, একজনের অল্প কথা আছে কিন্তু অন্য খানে না দেখে হই হই করে কথা বলা, অড কথা বলা, অনেক রিপিট করে। আপনি জিজ্ঞেস করেন হোয়াটস ইউর নেম, ও বলল হোয়াটস ইউর নেম, এটাকে বলে ইকোলেলিয়া, পাখির প্যারটের মতো কথা বলা। সুতরাং অড অনেক কিছু থাকতে পারে, কিন্তু কথা বলার মধ্যে দেখতে হবে not just development of language, is the language to and fro, communication to and fro, এটাই হচ্ছে মেন। দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকে হয়তো ভালো কথাও বলতে পারে এবং খানিকটা রেসিপ্রসিটি আছে, কিন্তু এমন এমন কথা বলে দিচ্ছে, যেমন আমি বলছি, আমার কাছে একটি মেয়ে এসেছিল, বহু এরকম আমি দেখেছি আগে, 160 আইকিউ প্লাস জিনিয়াস লেভেলের আইকিউ, হঠাৎ করে বলল যে ইউ আর সো ব্ল্যাক অ্যান্ড আই এম সো হোয়াইট। অথবা হয়তো বললো উই সো ওল্ড আর ইউ গোইং টু ডাই। আর বলো আপনি তো কি মোটা দেখতে রে বাবা। এবার লোকে হার্ট হবে, কিন্তু অটিজমের মানে হচ্ছে ও কিন্তু ওর দিকটা দেখতে পাচ্ছে না, অন্য যে হার্ট হবে। তখন ওয়াও শি কাম অ্যাক্রস অ্যাজ রেসিস্ট, শি উইল কাম অ্যাক্রস অ্যাজ সেলফিশ, সাইকোপ্যাথ। 25 বছর আগে বহু লোকে জেলে পুরে দেওয়া হতো সাইকোপ্যাথ বলে, তারা অ্যাকচুয়ালি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ঠিক আছে, জেলের খুনি ইত্যাদি বহু আছে যে এই এমপ্যাথিটা নেই। মেন কথা হচ্ছে এমপ্যাথি মানে হচ্ছে টিউনিং ইন উইথ আদার পিপল সাফারিং। আমি দেখছি আমার ছোট্ট বোনটা কাঁদছে, ও আহা করে হাসতে শুরু করলো। এমপ্যাথি, ও তো বুঝতেই পারছে না, হি ক্যানট শো দ্য কম্প্যাশন এন্ড এমপ্যাথি। দ্যাট ইজ এ প্রমিনেন্ট ফিচার অফ অটিজম। সো এটা ল্যাঙ্গুয়েজ, এ সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ওকে, সামাজিক পরিপ্রেক্ষিত বুঝে ব্যবহার করা, এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা ল্যাকিং। ইভেন স্পেকট্রামের হায়ার ফাংশনিং যারা, সেইখানে এগুলো বুঝতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ, আইদার তারা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে না অথবা লিমিটেড। যেমন আমরা বলি ও কি বিরাট একটা জিনিস দেখলাম, অথবা ইমোশনালি এক্সপ্রেসিভ জেস্টার, যেমন বাহ কি সুন্দর লাগছে গো,
বা একটা হাক দিলাম, এই যে ব্যাপারগুলো ওদের নেই, অথবা তারা টাচ করলে তারাও করতে চায় না। সুতরাং ইট গোজ বোথ ওয়েজ। সুতরাং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের প্রবলেম সূক্ষ্ম হতে পারে, কারোর আবার কথা নাও বলতে পারে, ভীষণ ওভার দ্য টপও হতে পারে। থার্ড যেটা হচ্ছে অবসেশন, স্টেরিওটাইপস, রেপিটিটিভ বিহেভিয়ার, অবসেশনস ইত্যাদি। তার মানে হচ্ছে এটাও কিন্তু বিভিন্ন লোকের পক্ষে বিভিন্ন, কাউরের নাও থাকতে পারে। এমন বাচ্চাদের আমরা অটিজম দেখি, তাদের কোনো স্টেরিওটাইপ বিহেভিয়ার নেই, তাহলে আমরা অটিজম ডায়াগনোসিস কি করে করব? দেখা যায় হয়তো তাদের ছোটবেলায় কিছু কিছু ছিল, এখন সেটা সে ওভারকাম করেছে, বললাম ডেভেলপমেন্ট বাড়ে। এবার বিভিন্ন মানুষের বিভিন্ন, ছোটবেলায় কেউ হয়তো রক করলো, কেউ স্টাপ করলো, কেউ হাততালি দিল, এরকমও দেখা যায়। কেউ হচ্ছে দেখা গেল ছোট ছোট কার কিনে এনে সেই কারগুলোকে লাইন আপ করে দিল। কেউ হয়তো একই ভিডিও বারবার দেখছে। কেউ দেখা গেল একই খাবার, খুব রেস্ট্রিক্টেড খাবার খায়, আমি খালি চিকেন না যেটি খাবো আর কিচ্ছু খাবো না, আমি খাবো পাঁচটাই খাবো আর কিচ্ছু খাবো না। এবার মা বাবা অনেক চেষ্টা করে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, কিন্তু ব্যাপারটা যে এটা ওর চয়েস নয়, অটিজমের জন্য ও ওইটাই খাবে। কারোর হয়তো সেন্সারি একটা এক্সপিরিয়েন্স আছে যে আমার ওই পার্টিকুলার জিনিসটা ওই রকম না ভাবে হলে আমি খাবো না। সুতরাং এই যে অবসেশন, সেটা কিন্তু বিভিন্নভাবে দেখা যেতে পারে। কিন্তু দ্য কমন যেটা হচ্ছে, সমস্ত যারা বাচ্চাদের এএসডি থাকে তারা একটা রুটিন, স্ট্রাকচার এবং প্রেডিক্টেবিলিটির মধ্যে দিয়ে থাকতে ভালোবাসে। আপনি যদি রুটিনটা চেঞ্জ করে দেন, ইভেন সামান্য এটাকে এখান থেকে এখানে ঘরে রেখে দিলেন, ও খুব আপসেট হয়ে যাবে। দে টেন্ড টু স্টিক টু সেম রুটিন অবসেসিভলি। আর আপনি যদি ধরুন, আমি আজকে আমরা চলো, আজকে ভাল লাগছে না বাড়িতে খেতে, চলো আমরা টেক অ্যাওয়ে খেতে যাই। আপনি যদি আগে থেকে ব্যাপারটাকে প্রেডিক্ট না করেন, এখানে যাব, ওই চেয়ারে বসবো, আমরা যাব, এই সময় যাব, এইখানে ফিরবো, সে কিন্তু অ্যাংজাইটি শুরু হয়ে যায়। সুতরাং এই তিনটে জিনিস কিন্তু অটিজমের জন্য দিয়ে দরকার। বোঝা যাচ্ছে কতখানি স্পেশালিস্ট ভেতরে না গেলে অটিজম ডায়াগনোসিস করা যায় না। এবার আমি বলবো, একদিকে হচ্ছে আমার কোনো ল্যাঙ্গুয়েজ নেই, সোশ্যাল স্কিলস নেই, আমি হাইলি রেপিটেটিভ। আর একদিকে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজও আছে, আমার রেপিটেটিভ বিহেভিয়ারও নেই, কিন্তু আমার সোশ্যাল প্রবলেম আছে। এটাকে বলা হয় সাধারণভাবে, আগে বলা হতো অ্যাসপারজার সিনড্রোম, এখন আমরা বলি হাই ফাংশনিং অটিজম। কেন হাই ফাংশনিং? এদের অধিকাংশ ক্ষেত্রে কোনো লার্নিং ডিসেবিলিটি বা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে না। আমরা এখন একটা বাচ্চাকে 4 বছরে ডায়াগনোসিস করি, তারা জানবো কি করে তার প্রগনোসিসটা ভালো? তিনটে জিনিসে হচ্ছে প্রগনোসিস ভালো। ল্যাঙ্গুয়েজ আজ এজ 2, ইন্টেলেকচুয়াল এবিলিটি and ability to learn and grow and language. Okay, so important হচ্ছে যদি ইন্টেলেকচুয়াল এবিলিটি হাই থাকে, ওরা কিন্তু অনেক কিছু ওভারকাম করতে পারে। যারা এর সঙ্গে লার্নিং ডিফিকাল্টি আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আমি পরে পার্থক্যটা বলবো, তারা কিন্তু এই সাইড অফ দ্য স্পেকট্রাম। সো হায়ার ফাংশনিং, আমি অক্সফোর্ড প্রফেসরকে দেখেছি, আমি ডাক্তার দেখেছি, ইঞ্জিনিয়ার দেখেছি, অনেকে বলতেন মাইকেল অ্যাঞ্জেলো, আইনস্টাইন, বড় বড় লোক যারা আগে ডায়াগনোসিস হতো না, তারাও কিন্তু অটিজম ছিল হয়তো। তার মানে ভাবতে হবে অটিজমটা কিন্তু একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, কিন্তু উই ক্যান ওভারকাম আ লট অফ থিংস। আমার ভাবতে হবে আমরা কোনখানটা মোর এইবল। And আমরা একটা শব্দ এখানে আমি দেখেছি অনেকেই ব্যবহার করেন, স্পেশালি এবল। What does it mean? Doesn't mean anything. Please don't use those languages, because language can be highly stigmatizing. You, me, everybody has some special abilities. It is about helping them to grow the way they can. Our language, এটা আমি বারবার বলছি, is খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে বলি অটিস্টিক, ও আমার একটা অটিস্টিক, আপনি বললেন বাচ্চা আছে। আমি তো বলি না কার্ডিয়াক, ও তো প্যানক্রিয়াটাইটিক, কাম সামনেই বলে দিচ্ছি। এবার আমি যদি বারবার ওটায় মাথায় ঢোকাই তুমি ডিফারেন্ট, হি ইজ গোয়িং টু বি ডিফারেন্ট। আমি কাউকে বলছি যে আপনার আপনার তো ডায়াবেটিক, ও তুই তো ডায়াবেটিক সবসময় বলি, তাহলে আমি কেন অটিস্টিক? আর অটিস্টিক নয়, চিলড্রেন উইথ অটিজম। I have a problem, I have diabetes, I have autistic spectrum disorder, I am not just autistic. So stigma দূর করার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, এবং ইন্টারন্যাশনালি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, আমাদের বলা মেন্টালি রিটার্ডেড,
তারপরে এই কথাগুলোই উড়ে গেছে, ইটস এ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। ওকে, সো ইটস ইভেন আমরা অনেক সময় ব্যবহার করি স্পেশাল চিলড্রেন, এভরিবডি স্পেশাল দেয়ার ওয়ে, দিস নট স্পেশাল চিলড্রেন। And make it simple, children with disability. Yes, I have disability, that's not my limitation. Okay, I understand it, I know what it is, I can overcome it with help. That's simple. ভারতবর্ষীয় ইয়ে হচ্ছে সমস্ত প্রবলেম কার্পেটের তলায় রেখে দাও। আমার বাচ্চাটি এরকম, এটা আমি তো সেলফ ডিনায়ালের মধ্যে বাঁচতে চাইছি বলেই তাকে আরো বেশি করছি। হ্যাঁ, এবং আমাদের এই কাজটা এই কারণে যে এই সচেতনতাটা বাড়াতে হবে। ব্যাপারটা হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি যদি তৈরি না করা হয় তাহলে আমরা সিভিল সোসাইটি নই। আমার মনে আছে আমি একজনকে দেখেছি, সে তার বাচ্চাকে নিয়ে বেরিয়েছে, আর একজন বলছে এক পাগল বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন? এই সেন্সিটিভিটি, ইট ইজ নট অ্যাবাউট ডায়াগনোসিস অর স্টাফ, বিং হিউম্যান, জাস্ট বি প্রেজেন্ট, somebody has a problem, I have another problem, আমি তো তাকে নিয়ে স্টিগমাটাইজ করছি না, বলছি না। প্রথম কথা, বি হিউম্যান, স্টে in tune with your own emotions, then and we are keen that family, human family. যাই হোক, আমার মনে হয় অনেকক্ষণ কথা বলেছি, এখানে অনেকে আছেন, আমার মনে হয় দু একটা প্রশ্ন নিয়ে তারপর আমি একটা জিনিস করতে চাই, যে এই স্পেশালি প্রফেশনালদের মধ্যে বহু কনফিউশন আছে অ্যাবাউট হাউ টু মেক আ ডায়াগনোসিস। আমি ডায়াগনোসিস শেখাতে চাই না, কিন্তু স্পেশালি মা বাবাদের জন্য, কারণ এই দুদিন আগে একজন ফোন করেছেন আমাকে, বলে আমাকে একজন খুব অবজার্ভ করেছেন, তারপরে আমাকে একজন একটা কোয়েশ্চেনিয়ার দিয়ে অটিজম ডায়াগনোসিস করেছেন। আমি পুরো মাথায় হাত দিলাম। হ্যাঁ, এই স্ক্রিনিং কোয়েশ্চেনিয়ার লাইক কার্স অর ASSQ দিয়ে ডায়াগনোসিস করা যায় না, ইটস অ্যাকচুয়ালি ব্লাসফেমি। আর অধিকাংশ লোকজন তাই শেখায়, যারা স্ক্রিনিং কোয়েশ্চেন, ও তোমার চাইল্ড অটিস্টিক। সো প্রসেসটা কি আমার যদি সবাইকে বলে দেওয়ার ইচ্ছে আছে, যাতে মা বাবা ডিম্যান্ড করতে পারেন, আই নিড আ প্রপার ডায়াগনোসিস বাই আ প্রপার থারা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। স্পেশালি যারা সাইকোলজিস্ট, যারা কাজ করেন, যারা সাইকিয়াট্রিস্ট, তাদেরও যদি আমি না জানি, সেটা ইয়ে নয়, খারাপটা হচ্ছে আমি না জেনে একজনকে একটা স্টিগমাটাইজিং একটা ডায়াগনোসিস আমি দিয়ে দিলাম। আমাকে তো শিখতে হবে। আমিও তো প্রথমে সাইকিয়াট্রি করেছি, চাইল্ড সাইকিয়াট্রি করেছি, নিউরো ডেভেলপমেন্টাল সাইকিয়াট্রি, ইট এ লং ট্রেনিং, ইটস নট আ ওয়ান ডে জব। ওকে, আমি দু একটা প্রশ্ন নিতে পারি, বলুন। আচ্ছা, অমিতা যে কথাটা বলছিলেন সেটার রেসপেক্টে আমার প্রশ্ন। আমরা স্টোরি টেলিং বা ড্রামা এটাকে হচ্ছে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেটা স্কুলের বাচ্চা বা কলেজের স্টুডেন্ট এদের ক্ষেত্রে হতে পারে। একটা জিনিস আমরা ভীষণ ফেস করি, সেটা সবাই তো, আপনি যে জার্নিটা করেছেন সবাই সেই জার্নিটা হয়তো করবে না, মানে আমরা আমাদের কাজটাই ইজ লিমিটেড ইন ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ, আমরা ডায়াগনোসিস করতে কেপেবল নই, আর হয়তো সেটার মধ্যে যেতেও চাইছি না। যখন বাচ্চাদের নিয়ে হ্যান্ডেল করি, ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে কিছু চিলড্রেন হু আর নর্মাল বা মেইনস্ট্রিম, কিছু চিলড্রেন হু আর নিড। এই কথাগুলো আমার খুব আপত্তি আছে। হ্যাঁ জানি, সেজন্য আমি কোডটা ইউজ করলাম, কারণ এটা বাবা মা। বাট আমাদের দায়িত্ব কিন্তু এই কোটও না ইউজ করা, আনকোট করে দেয়া। অ্যাজ প্রফেশনালস ইউ অ্যাকচুয়ালি নিড টু হ্যাভ এ ডায়ালগ ওয়াই দিস ইজ এ প্রবলেম। অ্যান্ড মেন স্ট্রিম বলে না, মেন স্ট্রিম মানেই হচ্ছে আমি একটা মেন স্ট্রিম আর আলাদা করে দিচ্ছি একটা মেন স্ট্রিম নয়। এভরিথিং ইজ মেন স্ট্রিম, ইজ হাউ ইউ অ্যাপ্রোচ ইট। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, তো কিছু চিলড্রেন দেখা যাচ্ছে যে হু আর হ্যাভিং সোশ্যাল ডিসেবিলিটি, মানে হায়ার স্পেকট্রামে আছে, কিন্তু সেখানে তো বাবা মার সাথে আমার একটা ডায়ালগ ক্রিয়েট করতে হবে, কারণ ইট ইজ আ ট্রায়াঙ্গল। একটা স্টুডেন্ট আছে, টিচার আছে এবং প্যারেন্ট আছে। প্যারেন্ট যদি ডিনায়ালে থাকেন, আমি তো কেপেবল নই ডায়াগনোসিস করার জন্য, আমি কিভাবে ডায়ালগটা শুরু করব সেই প্যারেন্টের সাথে, যাকে আমি প্রথম একটা ট্রিগার দিলাম যে আপনি কি কিছু দেখছেন, কিছু অবজার্ভ করছেন, তিনি ডাইরেক্টলি ডিনাই করেন না, স্কুলের টিচার তো এরকম বলেন না, আমি কিভাবে সেটাকে অ্যাপ্রোচ? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, একটা ডায়ালগ শুরু করার আগে আই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নো। ইফ ইউ ডু নট নো, আপনি হয়তো ডায়াগনোসিস করছেন না, সেটা আপনার জোনই নয় বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডই নয়। কিন্তু আমি যখন একটা ASD বাচ্চার সঙ্গে কাজ করছি, আই নিড টু বি হাইলি অ্যাওয়্যার অফ হোয়াট ইজ অটিজম। How do the children with autistic spectrum vary? আমার প্রত্যেকটা বাচ্চার একটা ইউনিকনেস আছে। এই বাচ্চাটা কি প্রথমে আমি জানি, 1 নম্বর।
আর আমি অটিজম নিয়ে সম্পূর্ণ কি জানি, এবং সম্পূর্ণ অটিজম নিয়ে নয়, আমি প্রথমেই বললাম সমস্ত ডেভেলপমেন্ট নিয়ে কি জানি। আমি যদি জানকারি অ্যাজ এ প্রফেশনাল না থাকে, আমি ডায়ালগটা শুরুই করব কি করে? আর আমি যদি ডায়ালগটা না শুরু করতে পারি, আমি যদি নিজে না জানি, আমি বাবা মাকে জানাবো কি করে যেটা এটা আপনি দেখছেন, এটা কিন্তু একটা, আমার মনে হচ্ছে এই একটা থরো অ্যাসেসমেন্ট দরকার। এটা আপনার দায়িত্ব, ডিনায়ালটাও আপনার দায়িত্ব, আপনার ফ্যামিলি, ইটস ইউ আর দ্য এক্সপার্ট অ্যাজ ইউর চাইল্ড। আই অ্যাম দ্য এক্সপার্ট অন মাই ফিল্ড, আই হ্যাভ সিন মেনি পিপল লাইক দিস। আমার মনে হচ্ছে এই বাচ্চাটা যে ছোটবেলা থেকে 3 বছরে হাঁটতে শেখার কথা, সে কিন্তু এখন একটু খুঁড়িয়ে হাঁটছে, বা এই ধরো 7 বছরের বাচ্চাটা ওখানে ফিতে না পড়ে ভেলক্রো দিয়ে পড়ছে, তার মানে ওর কি একটা ফাইন মোটর কোঅর্ডিনেশনের প্রবলেম হচ্ছে? আমার মনে হয় এটা আপনি একটা অকুপেশনাল থেরাপির কাছে গিয়ে মোটর অ্যাসেসমেন্ট করে নিন। আমি যখন একটা ক্লিনিকে বসি, আমি কিন্তু প্রথমেই জিজ্ঞেস করি না আপনার কি প্রবলেম। প্রথম 1 ঘন্টা আমি স্পেন্ড করি টু গ্যাদার ট্রাস্ট। আপনি আপনার সম্পর্কে বলুন, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ উইদাউট এনি প্রবলেম। যদি একটা বাচ্চাকে দেখি, আমি তার সাথে কথা বলি, তার সাথে আঁকা কথা বলতে পারে, তার সাথে অন্যভাবে, এবং বলতে বলতে কিন্তু আমি অবজার্ভ করি ও কি ফেজিট করছে, ও কি ডিস্ট্র্যাক্টেড হচ্ছে, ও কি এনগেজ করতে পারছে, হাউ ইজ এ আই কন্ট্যাক্ট। এবার এই সিমটমগুলো আমি প্রফেশনাল হিসেবে না জানি, আমি পিক আপ করবো কি করে? এবার আমি যখন জানলাম, আমার ডায়ালগ তখন শুরু হবে প্যারেন্টদের সাথে, আমি এই দেখেছি। সো ইউ আর কামিং ফর নলেজ ইজ পাওয়ার। ওকে, আমি অন্য আদার ওয়ার্কশপে আমি বলি গেট রিড অফ ইউর নলেজ, বাট দ্যাট ইজ আ সেলফ ট্রান্সফরমেটরি থিং। হিয়ার নলেজ ইজ পাওয়ার। Even you as a storyteller, it's a highly important field in social stories. All of these are very important to একটা children যার autism আছে, তার social issue গুলোকে ডিল করার জন্য we bring storytellers, we need social skills group, we need after school clubs, many other things we can do. But যে স্টোরি টেলিংটা করছে তার কমপ্লিট ডেভেলপমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং না করলে, you should not even go to that field. You do other things than autism. It's highly specialist field. সবার জানা উচিত, আমি একটা জেনারেল সাইকোলজিক্যাল অর সাইকিয়াট অর জেনারেল ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট হয়ে চট করে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো না। It's child development, then autism. It's very specialist field. So মা বাবাকে, অধিকাংশ মা বাবা সারা পৃথিবীতেই একটা ডিনায়াল থাকে, আমার ছেলে অটিস্টিক নয়, অটিস্টিক বলে নয় বলে, হ্যাঁ। তখন আমি বলছি দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি ক্রিয়েটিং দ্য ডায়ালগ উইথ ওপেন হার্ট। আমি আপনাকে, মা বাবার ভয় কি, আমি একটা ছাপ দিয়ে মেয়েটাকে আলাদা করবো, এবার তারপর কি হবে, আমি তাই নিয়ে কি করবো? ইট কামস উইথ এ কনফিডেন্স অ্যান্ড ওপেন ডায়ালগ দ্যাট আমি দেখছি এই ব্যাপার। আমার মনে হয় আপনি অ্যাসেসমেন্ট করছেন না, এই জায়গায় একটা ভালো অ্যাসেসমেন্ট, থারা অ্যাসেসমেন্ট করে, ইট মাইট রুল আউট দ্য ডায়াগনোসিস অর মাই এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। দ্য ফার্স্ট ইজ ট্রাস্ট, যে আমি আপনারই দিকে, আমি আর আপনি ফাটাফাটি মারামারি করছি না। এটা যখন বোঝানো যাচ্ছে, পেরেন্টরা কিন্তু শুনবে। এবার না শুনলে তার ভয়টাকে এক্সপ্লোর করতে হবে। ভয়টা কিসের? আমি 2 দিন আগে আমারই একজন দেখতে হয়েছে, আমার এক বন্ধুর মেয়েকে আমি দেখেছি, তাকে আমি মেডিকেশন দিয়েছি। এবার আমরা যখন মেডিকেশন ADHDর জন্য দিয়েছি মেডিসিন, একটা মেয়েরা ইজ ভেরি সাটল ইন দ্যার ADHD সিমটমস। এবার প্রথম কথা হচ্ছে, আমরা যখন করি একটা প্রসেসের মধ্যে গিয়ে ডায়াগনোসিস করেছি, দেখেছি, রিপোর্ট দেখেছি, ইত্যাদি ইত্যাদি করার পরে কোশ্চেনার দেখেছি, এবং ডায়াগনোসিস করলে ইট ইজ ADHD, why ADHD, what we are going to do, what are the effects, why medicine, what are the effects, what side effects। 1.5 ঘন্টার পর আমি শেষ করেছি। আমারই বন্ধু অন্য জায়গায় গিয়ে কিন্তু একজন বলেছেন ওষুধ খবরদার নয়। তার মানে কোথায় প্রথম ধাক্কাটা? আমি তো বিশ্বাসই করলাম না। আমি তো ডক্টর হপিং অ্যান্ড শপিং করছি। আমি ওনাকে বললাম, আমি কিন্তু জীবনে এই জিনিসটা ফেস করি না। ওয়েন আই সে ইজ নট মি। আপনি আজকে ম্যাকডোনাল্ডে গিয়ে, আজকে রাজস্থানেও যে ম্যাকবার্গার পাবেন, কলকাতাও পাবেন, কাজাকিস্তানে পাবেন, কেন? স্ট্যান্ডার্ডাইজড। We follow a standardized diagnostic process. We follow a standardized diagnostic rule of what to give, which medication to give, what to not give, what to keep an eye on.
লাইক নাইস গাইডলাইন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স বলে দিয়েছে এই রিসার্চ বেসড প্রসিডিওর আছে, আর আমাদের প্রথম জব হচ্ছে ডু নো হার্ম। তা আমার রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডাক্তার হচ্ছে ডু নো হার্ম ফার্স্ট। আমি যদি অন্য পথ কিছু থাকতো আমি তো ওষুধটাই দিতাম না। তাহলে ইট কামস ব্যাক টু ট্রাস্ট। এবার যদি একজনকে সময় না দিই, তার অ্যাঙ্গেলগুলো না বুঝি, তার ভয়টা না বুঝি, আমি তোকে অটিজম মানে, সে হয়তো আপনাকে অনেক পরে বলবে জানেন অটিজম মানে হচ্ছে দোষটা আমার নিশ্চয়ই পূর্বজন্মে কিছু করেছে তাই দোষ। এবার যদি আমার এই নলেজটা না থাকে, ইটস আ হাইলি জেনেটিক ডিসঅর্ডার, 98% heritability, but it not comes from one gene or one parent. It can be mutation. Various genes works together to have that syndrome or symptom or whatever. এটা যদি প্রফেশনাল যদি না জানি, আমি কি করে তার ভয় দূর করব? বলতে হবে it is heritable disorder, it's genetic, but it not be your problem. It's not your problem. You have a unique child which can grow. So that confidence, that knowledge, that assurance, that trust is the key. So it's not about I am this, I'm an occupational therapist, I'm going to go and to work with children with autism. No. Learn, grow, have solidity, have a standard, a world-class standard of one আমি অ্যাসেসমেন্ট করছি, ডায়াগনোসিস করি, এখানেই হোক, নিমহ্যান্সেই হোক, যেখানেই হোক, আমার সেম ডায়াগনোসিস হবে। আজকে এখানে নিউমোনিয়া, ওখানে অ্যাপেন্ডিসাইটিস তো হবে না, তাহলে অটিজমই বা হবে না কেন? So we need standardized treatment, we need clarity, we need teamwork. আমরা যখন ডায়াগনোসিস করি, আমি অনেক কথা বলছি আপনার প্রশ্নতে, বাট ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। আমি ডায়াগনোসিস প্রসেসের মধ্যে এই জন্যই বলছিলাম কি প্রসেসে আমরা ডায়াগনোসিস করবো বলবো ইন এ সেকেন্ড, বাট আমার মনে হয় আর একটা প্রশ্ন নিই। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কিছুদিন আগে পিজিতে গিয়েছিলাম, ওখানে একটা রেড ডিসঅর্ডারের পেরেন্টে নিয়ে একটা ছিল। তো যেটা আমি ওখানে গিয়ে দেখলাম যে আমাদের এদিকে মানে ইস্টার্ন জোনে বহু বাচ্চাকে এসডি ডায়াগনোসিস করে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তারা নিদান্সিকে রেড ডিসঅর্ডার, মানে এইটা কেন হচ্ছে? এই জায়গাটা আমি এটা খুব প্রবলেম্যাটিক কোয়েশ্চেন, এর উত্তরটা দেওয়া মুশকিল। ওয়ান অফ দ্য রিজন দ্যাট উই আর ডুইং দিস, আমরা সচেতনতা বাড়াতে চাইছি। আমরা বাড়াতে চাইছি বিকজ আই ওয়ার্ক ইন এ এনভায়রনমেন্ট উইচ এ ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট। সেটা এখানে আমার সম্ভব নয়, কিন্তু কেন ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট? বিকজ উই আর ট্রেন্ড, সো রাইট ট্রেনিং অ্যান্ড সুপারভিশন। আমারও সুপারভিশন, আমি শুধু অটিজম নিয়ে বাচ্চারা আমার কাছেই আসে না, আমার অনেক জুনিয়রদের কাছে আমি যখন আসি তখন অনেক কমপ্লেক্স অটিজম, এডিএইচডি, পিটিএসডি, মেন্টাল হেলথ, একটা কমপ্লেক্স নিয়ে উইথ সিনড্রোম, উইথ এপিলেপসি নিয়ে আসে। কিন্তু আমিও কিন্তু পিয়ার গ্রুপ সুপারভিশন করতে হয়, উইথ টিম ওয়ার্ক, উইথ অ্যাকাউন্টেবিলিটি। আমাদের ক্লিনিক্যাল সিকিউসি হচ্ছে ক্লিনিক্যাল এক্সেলেন্স, যারা দেখে প্রত্যেক জায়গায়, প্রত্যেক ডাক্তার, প্রত্যেক ইউনিট, প্রত্যেক সেন্টারকে মনিটর করে, 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। 1 নম্বর, আর উই সেফ? 2 নম্বর, আর উই এফেক্টিভ? এই যে কাজটা করছি, এই যে ওষুধটা দিচ্ছি আর এইভাবে ট্রিটমেন্টটা করছি, আর ইজ এফেক্টিভ? নাম্বার 3, আর উই কেয়ারিং? ইজ অল অ্যাবাউট কেয়ার। আর উই রেসপন্সিভ? মানে হচ্ছে আমরা কি মা বাবার প্রতি রেসপন্সিভ? অ্যান্ড আর উই ওয়েল লেড? লিডারশিপ। ওকে, লিডারশিপ হচ্ছে কিভাবে আমি দেখতে পাচ্ছি ভিশনটা কি, আমি লোককে ইন্সপায়ার করছি কিনা, আমি ক্লিনিক্যাল গভর্নেন্স ঠিক আছে কিনা, কোয়ালিটি মেজার করছি কিনা, অডিট করছি কিনা। All of these are accountability, and that's why we work in a first-class environment, world-class environment. We need accountability, we need leadership, we need safety, we need responsibility. আমরা জানি এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। যে অ্যাওয়ারনেস যে এরকম হয়, আমি এখানে গেলে যেটা খাবো ম্যাকডোনাল্ডে, আমি ইন্ডিয়াতে গেলেও খাবো। It's not about NIMHANS or PG or anywhere. It needs a standardized protocol and service, and we need to serve. সবাইকে, আমি সুমন, আমার ছেলে বিনায়ক টুকু। আমার একটাই প্রশ্ন অমিতদা, যে বয়ঃসন্ধি এমনি একটা খুব জটিল বিষয়, খুব সংবেদনশীল বিষয়। তা যাদের অটিজম আছে, যেসব বাচ্চা অটিজম আছে, তাদের বাবা মারা বয়ঃসন্ধিটা কিভাবে সামলাবে? 1 নম্বর।
এবং 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলছেন সচেতন করা, সবাইকে, সমাজকে সচেতন করা, না হলে আমরা কি সভ্য। একটা কথা আমার একটু পুরনো প্রবাদ যে যার লেজে ঘা সেই বোঝে কষ্টটা কি। মানে যদি তোমাকে সাপেই না কামড়ালো তুমি তো বুঝবে না সাপের কামড়ের কষ্টটা কি, যন্ত্রণা কি। যারা আমরা বাবা মা যাদের বাচ্চাদের অটিজম আছে তারা অ্যাওয়ার হলাম, কারণ আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের সামলাচ্ছি এবং আমাদের জানতেই হবে বাধ্য। যাদের অটিজম নেই তাদের আমরা বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আপনি জানেন ভারতবর্ষে সেটা কতটা সম্ভব কিংবা কতটা নয়। সেই অবস্থায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার ছেলেকে বাইরে পাঠাই, সমাজে মেশার জন্য পাঠাই। যদি আমরা মেশাতে, আমার মনে হয়েছে আমি যদি আমার ছেলেকে মেশাতেই না পারলাম, যদি আমার ছেলেকে আমি বাড়ি করতে না পারলাম বাড়ির বাইরে, তাহলে তো আমার পরে তার কোনো অস্তিত্বই নেই, সে কি করে থাকবে। কিন্তু সেখানে আমি বলছি সবাইকে, কিন্তু সেখানেও এই বয়ঃসন্ধিতে যেখানে নর্মাল বাচ্চারা বা নিউরোটিপিক্যাল বাচ্চারা বাবা মাদের কথা শোনে না, আমরাও হয়তো শুনি, ডান দিক বললে বাঁ দিকে গেছি, অবভিয়াসলি যেটা বারণ করেছে সেটা করেছি, কিন্তু একটা সময় আমরা বুঝে গেছি, কারণ আমাদের সেই বোঝার হয়তো কিছুটা ক্ষমতা আছে, আমরা চিন্তা করতে পারি। কিন্তু যে বাচ্চার অটিজম আছে তাকে বয়ঃসন্ধিতে তার এই না পারাগুলোকে হ্যাঁ পারায় কিভাবে পরিণত করবো, যদি এটা অসম্ভব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট তার আগে এটা তো একটু স্পেশালিস্ট কোয়েশ্চেন। আমি অটিজম নিয়ে জেনারেল কথা বলছিলাম, তারপরে যেমন আমার অনেকগুলো জায়গা আছে তো আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতে পারছি না, তাকে নিয়ে কী করবো, তার সেন্সারি প্রবলেম আছে, অবসেশন নিয়ে কী করবো, একটু পরে আসছি সেটাই। কিন্তু আমি তার আগে আই এম মোর ইন্টারেস্টেড যে আপনার নিজের জার্নি, কারণ আপনি হচ্ছেন এক্সপার্ট প্যারেন্ট, নট অনলি জাস্ট এক্সপার্ট অন ইউর চাইল্ড। আপনি অটিজম সম্পর্কে জানেন, আপনি এই জার্নির মধ্যে দিয়ে, ঝামেলার মধ্যে দিয়ে গেছেন, কত রকম জায়গায় গিয়ে কত রকমের কথা শুনেছেন। আমার বলার থেকে আপনার বলা অনেক পাওয়ারফুল সমাজের লোকজনকে জানার জন্যে যে এটা আপনাকে কিভাবে এফেক্ট করেছে এবং সমাজে মানুষকে কিভাবে সচেতনতা বাড়িয়ে এদেরকে ইনক্লুড আরও করা যেতে পারে। কারণ আপনি জোর করে ইনক্লুড করতে পারবেন না, সমাজের সচেতনতা বাড়ালে তবেই কিন্তু এই ছেলেদের, মেয়েদের, এদেরকে আমরা আপন করে নিতে পারবো, মেন স্ট্রিম সো কল্ড নিয়ে নিতে পারবো। হ্যাঁ, আমার মনে হয় দিদি যদি আমি পারমিশন দেন, ওনার জার্নিটা এবং রুকুর কাছ থেকে স্পেশালি আমি জানতে চাইবো যে বয়ঃসন্ধিতে আসবো, কারণ আমি জানি নিজে বলে আপনাকে আমি ডেকেছিলাম যে আপনি বয়ঃসন্ধি কিভাবে ম্যানেজ করেছেন, অনেক স্ট্র্যাটেজি। কারণ আমি তো বলতে পারি একটা আইডিয়াল ওয়ার্ল্ডে ওয়েস্টে দে হ্যাভ সেক্স এডুকেশন, দে হ্যাভ টুলস, গ্যাজেটস, কিন্তু আমাদের দেশে আপনি কি করে ম্যানেজ করেছেন, কিভাবে ওপেন কথা বলেছেন, তা আপনার কাছে আমার চেয়ে আপনি বলতে পারবেন ভালো। কিন্তু তার আগে আমি খুব ছোট করে আপনার জার্নিটা, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মুভ করা আমি জানতে চাইবো। প্রথমত আমি যখন মা হয়েছি, আমি মা হয়েছি 25-এ, এবং আজ থেকে আমার ছেলে যেহেতু এখন 17 বছর আগে, মানে 17 বছর তার বয়স, 17 বছর আগে যেমন নর্মালি মা হওয়ার পরে 2 বছর যখন তার বয়স, তখন আমার হাজবেন্ড আর কি, আমার বিনায়ক রুকুর পাপা একদিন একটা কথা বলে যে দেখো ওর মধ্যে কিন্তু একটা কিছু অসুবিধা হচ্ছে। কারণ ওই সময় আপনি এতক্ষণ যেটা বললেন আমি খুব মন দিয়ে শুনলাম, রুকু কথা একদম ঠিক সময় বলেছে, রুকুর আই কন্ট্যাক্ট ভালো ছিল। একটা মানে আমি যেসব বাচ্চাদের তখন দেখেছি তারা যেরকম আমার ছিল ঠিক সেই রকমই ছিল, কিন্তু 2.5 যখন ওর বয়স, তখন ওকে যদি কেউ নাম জিজ্ঞেস করতো হোয়াট ইজ ইউর নেম, ও ঠিক ওইভাবেই বলতো হোয়াট ইজ ইউর নেম বিনায়ক। এইটা আমাদের একটু প্রথমে যেটা বললাম এবং সেই সময় সত্যি অটিজম খায় না মাথায় মাথায় আমি সত্যি জানতাম না, কিন্তু ফিঙ্গার ক্রস আর মানে আমার হাজবেন্ডের একটু যেহেতু ওর কাজের সূত্রে চেনা পরিচিত বা পড়াশোনার সূত্রে ঠিক জানি না কোনো একটা ব্যাপারে, ও একদিন খোঁজ নিয়ে বলে যে না আমার বাচ্চার হয়তো আমাদের বাচ্চার একটা কোনো অসুবিধা, এবং তখন আমরা ডাক্তারের কাছে যাই, উনি বলেন এবং সেটা শুরু হয় প্রসেস। আমরা খুব সাধারণভাবে আমি আপনাকে বলতে পারি, আমি যেহেতু উড়িষ্যায় থাকি, কলকাতা থেকে অনেক দূরে, এবং সেই সময় মানুষ এতটা জানতো না,
এত থেরাপি সেন্টার বলুন, স্পেশাল এডুকেশন, এগুলো প্রত্যেকটাই কিরকম আমার কাছে একটা বুদবুদের মতো, মানে ফুলছে ফেটে যাচ্ছে, ফুলছে ফেটে যাচ্ছে, এরকম খুব অসুবিধা হয়েছিল। একটা জিনিস হয়তো যেটুকুনি আমার ছেলে এসছে কাজ হয়েছে, আমরা একটা ইউনিট হিসেবে কাজ করেছি, বাবা মা এবং ছেলে, যেটা আমাদের মানে আমরা যেখানে যাই আমরা তিনজনে যাই বরাবর, এবং আমরা দুজনে মনে করেছিলাম যে প্রত্যেকের জীবনে লড়াই আছে, এবং স্পেশালি সত্যি আমার স্বামী আমাকে ভীষণ সাহায্য করেছেন, আমরা এটা লড়াই হিসেবে দেখেছি। দুটো জিনিস আমাদের মনে হয়েছিল যে আমরা যখন থাকবো না তখন বাচ্চার কি হবে, এটা ভেবে লড়াইটা শুরু করি, বাড়ির কাজ শেখাই, ফরগেট অ্যাবাউট পড়াশোনা কি হলো ওটা সেকেন্ডারি বিষয়। এবং সেই সময় ওনার কিছু ছাত্রছাত্রী বিদেশি ছিল, তাদের ফোন করে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি শুনেছো এটা সো কি? আপনি ইনফরমেশন গ্যাদার করেছেন, হ্যাঁ। নেটে গেছেন, কারণ উই আর গ্লোবালি কানেক্টেড। করেছি। ওকে, হ্যাঁ। গুড। এবং সেটাতে বাড়িতে এনে ধরুন ওকে দেখতাম খুব রেগে গেছে, তখন রেগে গিয়ে ও আমার শ্বশুরকে বা শাশুড়িকে ধাক্কা দিচ্ছে, তখন আমি বুঝলাম যে ওর রাগটা প্রশমিত করা দরকার। সেটা কি করে, একটা হিটমি পুতুল কিনে দিলাম, নাকে ধে দামাদাম ঘুষি মার, এটা করে ও দেখলাম কিছুটা শান্ত। তারপরে ওকে দেখলাম যে ও কি ভালোবাসে, ও লেফটি বাঁ হাতে সমস্ত রং ছড়িয়ে দিতাম, একটা কাপড় দিয়ে সিম্পল একটা সাদা কাপড় ফেলে দিয়েছিলাম, রং নিয়ে হাতে ছাপ দিত দেওয়ালে যে কোনো জায়গায়। ও সাধারণ একটা কড়াইশুঁটি ছাড়াতে দিতাম যদি মনঃসংযোগ হয়, এরকম কয়েকটা ছোট ছোট ব্যাপার কোন অজান্তে এগুলো ক্লিক করে গেছে। এবং তার সাথে পড়াশোনা, অবশ্যই যেটা আপনি বললেন, মানে পড়াশোনা না জেনে আন্তঃব্রিক কোনো কাজ করলে হয় না। এবং তারপরেই আপনি যেগুলো অসুবিধে ছিল একটা সময়, তারপরে আপনার সাথে যোগাযোগ হয় এবং আপনার কাছে গিয়ে আপনি তো জানেন। যাই হোক, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা অনেকের এই যে ইন্ডিভিজুয়াল জার্নি অনেককে হেল্প করবে, এবং আপনি অনেককে শেখাচ্ছেন ফেসবুক ইত্যাদি। হ্যাঁ, আপনি বলুন। আমি এই মুহূর্তে আপনি যেটা নিয়ে কথা বলছিলেন, আমি বিনায়ক টুকুর বাবা, তো যেটা নিয়ে কথা বলছিলেন আমাদের জাস্ট একটা মানে সাম্প্রতিক একটা সমস্যা সামনে আছে, তাহলে এই ব্যাপারটা বোঝা যাবে। ও হয়তো বলতে চাইছিল ওর মানে ওর সোশ্যালাইজেশনটা ভালো করার জন্য দোকানে পাঠায় জিনিসপত্র কিনে। আর শুধু সোশ্যালাইজেশন না, আপনি যেটা করেন সেটা ইন্ডিপেন্ডেন্স প্রমোট করছেন, অবশ্যই খুব ভালো, খুব ভালো। তো ওকে দোকানও পাঠায়, এবং দোকানের ছেলেটি ওর খুব বন্ধু, প্রায় একটি ছেলে এবং তার বাবা বসেন গ্রসারি দোকান, তো সেই ছেলেটি ওরই বয়সী প্রায়, তো সে খুব বন্ধু, দুজনের বেশ বন্ধুত্ব। ছেলেটিও আমাদের বাড়িতে আসে, ও গিয়ে গল্প করে। বাট হঠাৎ যেটা হলো কয়েকদিন আগে, মানে হি ইউজেস সাম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ এই দোকানে দাঁড়িয়ে। তো ন্যাচারালি সেই তার বাবার একটু সমস্যার ব্যাপার, তারও কাস্টমারের ব্যাপার আছে, সেই কাস্টমারদের সামনে সেখানে তার বাবার একটু সমস্যা হচ্ছে। তো ওর বাবা ওকে একদিন ডেকে বললেন যে দেখুন আপনার ছেলে তো ঠিক আছে, কিন্তু ওকে একা পাঠাবেন না। মানে এটাই একটা যথেষ্ট বড় হিন্ট আর কি। ও খুব দুঃখ পেয়েছিল, আমার কাছে এসে দেখো এইটুকু ওর বন্ধুর কাছে যায়, সেটাও বোধহয় এটুকু যাবে। তা আমি বললাম যে এটা কিছু করার নেই। এখন ও কিন্তু হি ইজ নট রং, যে শপকিপারের কথা বলেছি, উনিও ঠিক কথাই বলেছেন, কারণ তারও কাস্টমার আছে, তিনি কেন কাস্টমার হারাতে চাইবেন। আবার আমাদেরও কিছু করার নেই। না, এইখানে আমি বলবো অ্যাজ এ প্রফেশনাল অনেক কিছু করার আছে। কারণ প্রথম আমি যেটা দেখলাম, আপনি যেটা বললেন, এটা হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ, মানে একজন একটা খারাপ কথা বলেছে বা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিন্তু আমাদের দেখতে হবে বিহেভিয়ারটা কেন হচ্ছে। একজন চাইল্ড যার অটিজম আছে বা নেই, ধরা যাক সো কল নর্মাল চাইল্ড, সেও যদি এখানে মারছে, ফাটাচ্ছে, চিৎকার করছে, রাগ হচ্ছে, আমরা সবসময় রাগের আর চিৎকারে উই গেট স্টাক এবং বলি চুপ করো, যত করি তত রিইনফোর্স করি। কিন্তু আমরা পিছিয়ে এসে দেখতে হবে এটা কেন হচ্ছে। এর জন্যে কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট, এরকম বিহেভিয়ারাল প্রবলেম ইন চিলড্রেন উইথ অটিজম অর এনি লার্নিং ডিসেবিলিটি ইজ কমন। সে মারপিটি হোক, অ্যাগ্রেশনই হোক, অ্যাজিটেশন হোক, চ্যালেঞ্জিং বিহেভিয়ার হোক, সেলফ হার্ম হোক, ইজ কমন। এইখানে আমাদের সাইকোলজিস্টরা যেটা করেন, আমরা করি PBS, পজিটিভ বিহেভিয়ার সাপোর্ট। প্রথম কথা জানতে হয় ABC। এ মানে অ্যান্টিসিডেন্ট, মানে বিহেভিয়ারের আগে কি হয়েছিল। বি হচ্ছে বিহেভিয়ারটা কি, এখানে হচ্ছে অ্যাগ্রেশন, ভার্বাল অ্যাবিউজ। সি হচ্ছে কনসিকুয়েন্স, কনসিকুয়েন্সও যাওয়া বন্ধ হয়ে গেল, ওকে বলা হলো করোনা ইত্যাদি। তার থেকে পিছিয়ে এসে এটা যখন পুরো চার্ট করে দেখা যায় কখন হচ্ছে বিহেভিয়ার, কবার হচ্ছে, কেন হচ্ছে, ট্রিগারটা কি,
বুঝতে পারলে বিহেভিয়ারাল চেঞ্জ সম্ভব, বাট ইট কল বি ক্লিয়ার বিহেভিয়ার, স্পেশালি সাইকোলজিস্ট নিয়ে কাজ করেন, ক্লিয়ার বিহেভিয়ারাল স্ট্র্যাটেজিজ ইন পিবিএস অ্যাপ্রোচ। আমাকে বুঝতে হবে এই ছেলেটি প্রথম কথা একটা জায়গায় গেল, তার মানে হচ্ছে যাদের অটিজম আছে তাদের আমি জানি দে নিড রুটিন, স্ট্রাকচার, প্রেডিক্টেবিলিটি। আমি কি এনাফ তাকে বলেছি এই জায়গায় যাবে, এই জিনিসটা কিনবে, এই টাকা নিয়ে আসবে? কারণ প্রথম হয়তো দ্বিতীয়বার যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স। এটাও আমাদের জানতে হবে অটিজমের সঙ্গে খুব কমন হচ্ছে অ্যাংজাইটি। ওকে, এবার অটিজমের পার্ট নয় অ্যাংজাইটি, কিন্তু দে আর ভালনারেবল টু অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যান্ড অ্যাংজাইটি। যখন আমার অ্যাংজাইটি হচ্ছে, লোকে কি করে, তাদের ফিজিক্যাল সিমটম হয়, তাদের মেন্টাল সিমটম হয়, তাদের বিহেভিয়ারাল সিমটম হয়। আমার জানতে হবে এই যে গালাগালটা দিলাম, ইজ ইট বিকজ অফ অ্যাংজাইটি, বিকজ অফ ফান? ও এটাতে মজা। এবার এটা নেগেটিভ বিহেভিয়ার। আপনি চট করে বলছেন ফান, বাট অ্যাজ এ প্রফেশনাল আই ডু নট সি জাস্ট অ্যাজ ফান, আই নিড টু গো বিয়ন্ড। আপনার মনে হচ্ছে ও তো গালাগাল দিয়ে মজা পায়, কেন? হয়তো মজাই পেলো। এবার when he says a bad word he is getting a reaction from others, ওকে? How can I control it? এবার এইখানেই হচ্ছে সাইকোলজিস্টরা শেখান দ্যাট আপনি যে নেগেটিভ বিহেভিয়ারকে চুপ করো, হাত কেটো না, এই বন্ধ করো, চিৎকার করো না, যত বলছেন ইউ আর ফোকাসিং অন নেগেটিভ বিহেভিয়ার। এটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। উই নিড টু ফার্স্ট ইগনোর, ইফ ইউ কান্ট ইগনোর ডিস্ট্র্যাক্ট টু মোর পজিটিভ বিহেভিয়ার। চলো এবার আমরা কি করতে পারি, চলো আমরা এটা আঁকি। সো এখানে চট করে অত কিছু বলা সম্ভব নয়, অনেক কিছু করার আছে। না আমি বলছি তখন তো একা, মানে তখন একবার হলো তো, তার জন্য যদি বন্ধ করে দেওয়া হয় তার মানে ইন্ডিপেন্ডেন্সটা আমি খর্ব করছি। এবার বিহেভিয়ারটা কেন হলো, ইজ ইট অ্যাংজাইটি, ইজ ইট ফান টু গেট এ রিয়াকশন, ইজ ইট অ্যাটেনশন সিকিং? আমরা যদি এটা বুঝতে পারি তখন আমি অ্যাপ্রোচটা করতে পারি, এবং যাদের ওখানে বিহেভিয়ার হচ্ছে তাদেরও বলতে হবে যে ওদের কিছু না বলে হাউ ক্যান ইউ ইগনোর, সো দ্যাট দ্য বিহেভিয়ার এক্সটিংগুইশেস। বাট আমরা থামবো, তার আগে আমার মনে হয় দিদি পরের এপিসোডে আমরা এই অটিজম নিয়ে একটু কন্টিনিউ করি, কারণ অনেক কথা তো হচ্ছে, আমি অনেকদের জিজ্ঞেস করতে চাই। আমার মনে হয় হ্যাঁ না বলার, আপনি একদম চুপ করে শুনছেন, এই যে অথচ ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং লাগাটা এই জন্য দরকার। আমি না এখন আমার নাতি নাতনিদের কথা ভাবছি যে তাদের ঠিক ঠিক করছি কি না। এই যে বাচ্চা খাবে না বলে বাড়িতে রোজ যে যুদ্ধটা হচ্ছে, আমার ছানার ব্যাপারেও হয়েছে। তো সেখানে না আমি আজকে শিখলাম যে খাও, এইগুলো যখন আমরা বলি না নেগেটিভ বিহেভিয়ারটাকে আমরা রিইনফোর্স করি। হ্যাঁ, কিন্তু তখন যদি ওই দেখ ওই রকম করে দিলে মুখটাও হাঁ হয়, দেখতে গেলে খাওয়াটাও চলে। আমরা কিন্তু বহু মা কিন্তু সেভাবেই করে, এত স্ট্র্যাটেজি না জেনেই করে, তাই না? তাহলে ভাবতে হবে অনেক কিছুই পরিবর্তন সম্ভব, আমাদের জানলে একটু সুবিধা হয় প্যারেন্টিং স্ট্র্যাটেজি। জানার কোনো শেষ নাই। আমি একবার কনটেক্সট অনুযায়ী রুকুর কাছে জানতে চাইবো। রুকু তুমি এসছো, আমি থ্যাংক ইউ সো মাচ, বিকজ এর জন্য অনেক কনফিডেন্স দরকার হয়। তুমি জানো তোমার অটিজম আছে, বাট এছাড়াও তোমার অনেকগুলো দিক আছে। তুমি লেখো, তুমি দুর্দান্ত ছবি আঁকো, সবাই তোমার ছবির কথা বলে, বিনায়ক রুকুর ডায়েরি। তুমি তোমার কথা একটু বলো আজকে। থ্যাংক ইউ স্যার। আমি কি করি, স্টেশনে যাই পল্লব দোস্তের সাথে। পল্লব দোস্ত বলে যে তুমি আস্তে আস্তে হাঁটো। আর তৃণমূলে একটা মিছিল হয়েছিল, টোটোয় করে আমি পল্লব দোস্তের সাথে ঘুরলাম। পল্লব দোস্ত একটা চা কফি সব খাওয়া। না তুমি তোমার কবিতার আর ছবির কথা বলো। তুমি তো লন্ডনে পর্যন্ত গিয়েছিলে, তার কথা বলো। ছবি আঁকতে ভালো লাগে সেটা বলো। আমার একটা এই কেদার বদ্রি ছবি আঁকতে ভালো লাগে। একটা পাহাড়ের ছবি আঁকবো। আর তুমি লন্ডনে যে গিয়েছিলে, লন্ডনের কি তোমার ভালো লেগেছে এবং দেখেছে কি ছবি তুমি এঁকেছো? লন্ডনের প্যাডিংটনটা ভালো লাগে। থ্যাংক ইউ রিকু। হ্যাঁ, বেকার স্ট্রিটে কার বাড়ি ছিল? বেকার স্ট্রিটে কার বাড়ি? বেকার স্ট্রিটে একজন শ্রীয়ে বাড়ি ছিল। বেকার স্ট্রিটে সিএ করে ওদের। সারলা কনসেপ্ট। ডিটেকটিভ, বাহ। শোনো,
আমরা অনেক কৃতজ্ঞ তুমি আসার জন্য, কথা বলছো, এর জন্য অনেক কারেজ সাহসের দরকার হয়, তোমার এটা আছে এবং তুমি আরো ভালো হও, উন্নত হও, বড় হও, আমাদের শুভেচ্ছা রইল। and this is what we call mainstream inclusion. Unless we do that, it never happens. আমরা লাইভকে অনেক ধন্যবাদ দিয়ে দিদিকে বলবো এই এপিসোডটা শেষ করতে, মেবি একটা ছোট্ট কবিতা দিয়ে। মানে যেটা আমার এই শুনতে শুনতে মনে হচ্ছিল, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হয়নি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আসল কথাটা হচ্ছে সত্যের এলাও সহজে, ভালো মন্দ যাহাই আসে সত্যের এলাও সহজে। এবং সেরকম করে একটু সুন্দর জীবনের দিকে, সম্পূর্ণ জীবনের দিকে, যেটা তুমি বারবার বলছো, পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়া। আবার অনেক ধন্যবাদ বাংলালাইভ.com-কে এবং ক্যালকাটা 64 এবং অবশ্যই ডক্টর অমিত। থ্যাংক ইউ, আমরা আসছি আবার, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।